জি স্যার। আমাদের আর দুইটা টপিক বাকি আছে। ওই সেম জিনিস আর কি, একটা বুঝলে আর একটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, টেকনিক্যাল রিপোর্ট। আচ্ছা, টেকনিক্যাল রিপোর্ট আমরা সাধারণত রিপোর্ট করি না বিভিন্ন ক্ষেত্রে, সংবাদ মাধ্যমে বা হচ্ছে কোনো সায়েন্সের কোনো একটা এক্সপেরিমেন্ট বিজ্ঞানাগারে বা হচ্ছে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমরা কি রিপোর্ট করি কোনো একটা বিষয়ের উপর। এবং সেই রিপোর্টটা কিসের উপর ভিত্তি করে হয়? বিভিন্ন তথ্যের সমন্বয় হয়। এবং এই রিপোর্টটা কিন্তু হয় আপনার একদম স্ট্রাকচারড ডকুমেন্ট, এবং এটা কিন্তু নির্ভুল হয় বিভিন্ন পরীক্ষা লব্ধের মাধ্যমে কিন্তু তথ্যটা মানুষের সামনে পেশ করা হয়। সাপোজ মনে করেন কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে আহ রাস্তার কি ফল্ট ছিল বা হচ্ছে আশেপাশের অবকাঠামোগত কোনো সমস্যা ছিল কিনা, এগুলো সাংবাদিকরা কি করে ইনভেস্টিগেশন করে, দেন হচ্ছে এই সম্পর্কে একটা রিপোর্ট করে। তার মানে রিপোর্টটা তৈরি করার আগে তথ্যগুলো বিভিন্নভাবে এলোমেলোভাবে সাজানো থাকে বা ছড়ানো ছিটানো থাকে। যখন রিপোর্টটা প্রকাশ হয় সেই তথ্যগুলো একত্র করে একটা তার স্ট্রাকচার বা কাঠামো দান করা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় টেকনিক্যাল রিপোর্ট। A technical report in writing is a structured document that communicates technical information clearly and accurately to a specific audience. এই যে টেকনিক্যাল রিপোর্টটা, এটা হচ্ছে রাইটিং ফরম্যাট, লিখিত একটা রূপ বা লিখিতটা সুশৃঙ্খল নথি দ্যাট কমিউনিকেট, যেটা যোগাযোগ করে টেকনিক্যাল ইনফরমেশন, বিভিন্ন টেকনিক্যাল যে ইনফরমেশন আছে আপনার প্রযুক্তিগত যে তারপর হচ্ছে অ্যাকুরেটলি এবং ক্লিয়ারলি। ওকে, অডিয়েন্স, একটা নির্দিষ্ট অডিয়েন্স থাকে তার সামনে। ইট ইজ কমনলি ইউজড ইন সায়েন্টিফিক, এটা মূলত ব্যবহৃত হয় কোথায়? বিজ্ঞান, তারপর আছে ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল এবং বিজনেস, বিভিন্ন ব্যবসায়িক কনটেক্সট টু প্রেজেন্ট রিসার্চ ফাইন্ডিংস। কি পেতে? যে আমার যে রিসার্চটা করছি সেখানে আমি কি পেলাম, প্রজেক্ট রেজাল্টস, তার আউটপুটটা কি এবং অ্যানালিসিস, আমি এটা অ্যানালিসিস করে করলাম, অর রিকমেন্ডেশন, যদি এতে কোনো ভুল থাকে আমি এটাকে আবার সংশোধনের জন্য পাঠালাম। The main purpose of a technical report is to convey complex information in a way that is understandable, actionable, and verifiable. মানে এই টেকনিক্যাল রিপোর্টের মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনার জটিল কোনো বিষয়টাকে এমন ভাবে প্রেজেন্ট করা মানুষের সামনে, যেটা যারা যেন সহজে বুঝতে পারে, অ্যাকশনেবল মানে বাস্তবায়নযোগ্য হয়, এবং ভেরিফিয়েবল যাচাইযোগ্য বা প্রমাণ করা যায় এমন। Okay? আচ্ছা, এর কিছু কি ফিচার্স আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে অবজেক্টিভস এন্ড ফ্যাকচুয়াল, ফোকাসেস অন ফ্যাক্টস, ডেটা এন্ড রেজাল্টস রাদার দ্যান অপিনিয়নস। যে এইখানে কোনো ব্যক্তির মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, এখানে মূলত ব্যক্তি সেই জিনিসটাই তৈরি করে যেটা ঘটছে, অথবা যে তথ্যটা বা যে ডেটাটা সে পেয়েছে, তাই না? সাপোজ মনে করেন কোথাও যদি একটা স্মাগলিং এর একটা ডিলার যায় একটা ট্রাক নিয়ে, তো সংবাদ মাধ্যমরা যখন প্রকাশ করে তখন কিন্তু মনে করেন যদি দুইটা ট্রাক ধরে, তো দুইটা ট্রাকের কথাই বলে। যদি পাঁচটা ধরে তো পাঁচটা ট্রাকের কথাই বলে, অপরাধী যে কজন থাকে সেই কজনের কথাই বলে। এখানে কিন্তু তাদের নিজস্ব কোনো মতামত দিতে পারে না, জাস্ট যেটা ঘটে সেটাই কি তারা প্রেজেন্ট করে। স্ট্রাকচার্ড ফরম্যাট, এর যে স্ট্রাকচার্ড ফরম্যাট সেটা কেমন হবে? টিপিক্যালি ইনক্লুড সেকশনস লাইক টাইটেল পেজ, এর প্রথমে একটা টাইটেল পেজ থাকবে, প্রথম পেজে আপনার নাম থাকবে যে আপনি কোনটার উপর রিপোর্টটা করতেছেন, অথর তো এখানে আপনি, যেহেতু আপনি তৈরি করবেন, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যদি আপনার কোনো ইনস্টিটিউশন আপনি করে থাকেন, ঠিক আছে, সেটা লিখবেন। এন্ড ডেট অফ সাবমিশন, উইচ ডেট ইউ আর গোয়িং টু সাবমিট ইট টু ইয়োর অর ইয়োর টিচার, স্যার অ্যাবস্ট্রাক্ট অর এক্সিকিউটিভ। সরি, জি বলেন। স্যার আমাদের দুই একজন মানে জয়েন হতে পারতেছে স্যার, পারমিশন মানে জমের। পারমিশন তো অন করা মানে এখানে আমি তো হলে আমি তো তাকে অ্যাডমিট করতেছি, এখানে তো আবার একটু ওই লিঙ্কটা শেয়ার করে তাদেরকে তারা আবার জয়েন। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। ওকে।
অ্যাবস্ট্রাক্ট অর এক্সিকিউটিভ সামারি, এ ব্রিফ সামারি অফ দ্য রিপোর্ট। অর্থাৎ সামারি বলতে হচ্ছে, মনে করেন আপনি যে পুরো রিপোর্টটা লিখবেন, এটা 5-6 পেজ বা 10 পেজ বা 15 পেজ হলো, সাধারণত এর একটা সামারি থাকে, সারসংক্ষেপ, যেটা দেখে রিডাররা সহজেই বুঝতে পারে যে এই টপিকটা বা এইটার ব্যাখ্যা ভিতরে কি থাকতে পারে। ইনক্লুডস দ্য পারপোজ, এর উদ্দেশ্য হতে পারে, এর মেথডস, এর মেজর ফাইন্ডিংস আর কনক্লুশনস। আচ্ছা, ইন্ট্রোডাকশন। ভূমিকাটা কি থাকবে? ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রজেক্ট অর রিসার্চ, এর ব্যাকগ্রাউন্ডটা কি, তাই না? একটা রিসার্চ করবেন, সেটা কোন প্রেক্ষিতে করবেন, তার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আপনাকে জানতে হবে। পারপোজ এন্ড অবজেক্টিভস অফ দ্য রিপোর্ট। আচ্ছা, আপনি যে এটা করতেছেন, এটা করার দ্বারা আপনার উদ্দেশ্যটা কি, বা আপনার মোটিভটা কি। স্কোপ এন্ড লিমিটেশন, অর্থাৎ আপনি যে রিপোর্টটা করতেছেন, এটা কি কোনো লিমিটেশন, সীমাবদ্ধতা আছে কিনা, কারা পড়তে পারবে, কারা এটা দেখতে পারবে, তাই না? এরকম সীমাবদ্ধতা আছে কিনা সেটা। মেথোডোলজি, সাধারণত দুই ধরনের মেথড ব্যবহার করা হয়, আছে কোয়ালিটেটিভ মেথড আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেথড। সাধারণত কোয়ালিটেটিভ মেথডটা ব্যবহার করা হয় সাহিত্যের ক্ষেত্রে, আর কোয়ান্টিটিভ মেথড যেটা সার্ভে করা হয় সেটাকে বলা হয় কোয়ান্টিটিভ মেথড, কারণ এখানে সংখ্যাটা প্রয়োজন। আপনি কোনো স্কুল বা হচ্ছে কোনো এলাকার মানুষের উপর জরিপ করবেন, সেখানে সংখ্যাটা কিন্তু ম্যাটার করবে। তো সংখ্যাটা যখন ম্যাটার করে সেটাকে বলা হয় কোয়ান্টিটিভ। আর যখন ঘরে বসে কোনো কিছু করবেন বা হচ্ছে কোনো কিছুর ব্যাপার বিশদ আলোচনা করবেন, সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ মেথড। যেমন ডিটেইল এক্সপ্লেনেশন অফ দ্য মেথডস, আপনি যে মেথডটা ইউজ করবেন তার ব্যাখ্যাটা এখানে আপনি দিবেন। ম্যাটেরিয়ালস, কোন কোন ম্যাটেরিয়ালস বা টুলস বা ইনস্ট্রুমেন্টস আপনি এখানে ব্যবহার করতেছেন। হতে পারে এখানে মানুষজন ছিল, আপনি মানুষজনকে অন্তর্ভুক্ত করছেন। হতে পারে আপনি কোনো, মনে করেন, আহ বিষয়বস্তুকে ইনক্লুড করছেন। হতে পারে আপনি একটা এলাকায় কি পরিমাণ গাছ আছে এগুলা জরিপ করতেছেন, এগুলো ইনক্লুড করতেছেন, সেটা। আচ্ছা, রেজাল্টস অর ফাইন্ডিংস। Presentation of data collected, use of table, charts and graphs, only facts, no interpretation. আচ্ছা, আপনি এখন একটা সার্ভে করবেন, এই সার্ভেতে আপনি চাচ্ছেন সহজে যেন রিডাররা আপনার সার্ভেটা বা হচ্ছে আপনার রেজাল্টটা বুঝতে পারে, রিপোর্টটা। তো আপনি কি করলেন? গ্রাফ চার্ট করলেন। আমরা ওই গ্রাফ চার্ট করছি না 19-এ, যে এত সালে শিক্ষা সাক্ষরতার হার এত পার্সেন্ট ছিল, এত সালে বেড়ে এটা এত হয়েছে, তাই না? এরকম আপনি গ্রাফ চার্ট করলেন বা হচ্ছে পাই চার্ট করলেন বা টেবিল করলেন, যাতে সহজেই ওইখান থেকে একটা আনুমানিক ধারণা পাওয়া যায়। আচ্ছা, ডিসকাশন অর অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্টস। এবার আপনি যে গ্রাফ চার্টটা করছেন তার ব্যাখ্যা করেন আপনি। কম্প্যারিজন উইথ এক্সপেকটেশনস অর লিটারেচার, আপনি যে আশা করছেন বা যে আশা আহ, ভেবেছিলেন যেটা হবে, সেইটার সাথে কম্প্যারিজন করেন, যে আমি মনে করেছিলাম এখানে 60% হওয়ার কথা ছিল, বাট এখানে 40% হয়েছে, অথবা 20% আশা করেছিলেন 30% হয়েছে, যেটা মানে আপনি কি অনুমান করছেন এবং কি পেয়েছেন সেটা। অ্যানালিসিস অফ ট্রেন্ডস, প্যাটার্নস আর প্রবলেমস, এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো প্যাটার্নে আছে কিনা, এটা এটা আপনি অ্যানালিসিস করলেন। কনক্লুশন, সামারি অফ মেজর ফাইন্ডিংস, এবার যে আপনি মেইন কাজটা করছেন, সেই মেইন জিনিসগুলো কি সংক্ষেপে আবার একটু লিখে দিলেন, যে আমার মূলত রিপোর্ট করার মেইন কারণ ছিল এটা, এবং এইখান থেকে আমার উদ্দেশ্য ছিল মেজর যদি কোনো ফাইন্ডিং পাই সেটাকে আমি ব্যাখ্যা করব সেটা। আর কি টেক অ্যাওয়েস, যে আপনার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা আপনি যে শব্দগুলো ব্যবহার করতেছেন এখানে, যে জিনিসটা দ্বারা সহজেই আপনার রিপোর্টটা মানুষের কাছে পৌঁছাবে, সেগুলো বলা হয় কিওয়ার্ডস, যেটা দেখে সবাই একটা ধারণা পাবে। রিকমেন্ডেশনস, আপনি যে রিপোর্টটা করবেন তাতে যদি ফার্দার কোনো কিছু অ্যাড করা লাগে বা কোনো কিছু বাদ দেওয়া লাগে, এই সম্পর্কে আপনাকে কেউ মতামত দিতে পারে। সাজেশন ফর ইমপ্রুভমেন্ট অর ফিউচার ওয়ার্ক, আপনার ইমপ্রুভমেন্টের জন্য যে সাজেশনটা দেওয়া হয়, অথবা প্র্যাকটিক্যাল অর টেকনিক্যাল অ্যাকশনস টু টেক, যদি এই ক্ষেত্রে কোনো অ্যাকশন বা কোনো আহ, আপনার কি বলে সক্রিয়তা বা হচ্ছে কোনো বিষয় আরো আপনি চান কি অ্যাড করতে, সেই বিষয়টা আপনি এখানে করতে পারবেন। রেফারেন্সেস অর বিবলিওগ্রাফি, আপনি যে রিপোর্টটা করার সময় কোথা থেকে
নিছেন, তথ্য নিছেন, আপনি ওইখানে লিখলেন যে আমি এই স্কুল থেকে এদের উপর জরিপ করছি, তো ওই স্কুলটা হচ্ছে তখন আপনার রেফারেন্স। বা আপনি কোনো বই থেকে তথ্য নিছেন, সেই বইটার নাম দিয়ে দিবেন, এটাকে বলা হয় রেফারেন্স। যে কোন কোন বিষয় থেকে কোন কোন জায়গা থেকে আপনি তথ্যগুলো নিছেন, এটাকে বলা হবে রেফারেন্স। অ্যাপেন্ডিসেস এটা ওইভাবে আর কি কাজে লাগে না। র ডেটা, ডিটেইল কনক্লুশনস আর সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, কি কি ব্যবহার করছেন, কোন কোন ডেটা, কোন সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ইউজ করছেন কিনা সেটা। আর টিপস ফর রাইটিং এ টেকনিক্যাল রিপোর্ট, টিপস কি, ইউজ ক্লিয়ার হেডিংস এন্ড সাব হেডিংস। এখানে একটা আপনার ক্লিয়ার হেডিং থাকতে হবে, কারণ আপনি যদি হেডিং না লেখেন, পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড ইওর রিপোর্ট। ইন কেস অফ মেকিং টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু সেট এ সুইটেবল টাইটেল for the betterment of making your research or report understandable to the people who are going to read your report. Use clear headings and subheadings. Write in formal, conscious and objective language. মানে এখানে আপনি খুবই সুন্দর এবং মার্জিতভাবে ভাষাটা ব্যবহার করবেন, ল্যাঙ্গুয়েজটা লিখবেন। and include visuals, যদি আপনি চান যে দৃষ্টিগোচর হবে এমন কিছু চার্টস, গ্রাফস, টেবিলস or whatever needed. and check for accuracy and consistency in data. আপনার ডেটা ঠিক আছে কিনা এটা আপনি একটু চেক করে নেবেন, যে অনেক সময় ডেটা ঠিক থাকে না। যে আছে না, আমরা গুজব নিউজ অনেক সময় আমরা না বুঝে শেয়ার করে দিই, আসলে পরে বোঝা যায় যে না, এটা আসলে সঠিক নিউজ ছিল না, নিউজ আরেকটা ছিল। clarity and precision. Use technical language and avoid ambiguity. Ambiguity মানে হচ্ছে দ্ব্যর্থবোধক বা হচ্ছে সন্দেহজনক কোনো বিষয়। আচ্ছা, কোনো সন্দেহজনক কোনো বিষয় এখানে অ্যাড করতে পারবেন না, এবং টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেহেতু আপনি টেকনিক্যাল রিপোর্ট। এভিডেন্স বেসড, আপনার এখানে প্রমাণ থাকতে হবে, বিভিন্ন ডেটার মাধ্যমে আপনি এটা আপনার সাপোর্ট দিতে হবে আপনার যে তথ্যটা বা রিপোর্টটা করছেন। এন্ড অডিয়েন্স স্পেসিফিক, রিটেন ফর ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, ম্যানেজার্স অর আদার স্টেক হোল্ডার্স। মনে করেন আপনি জিনিসটা একটা পার্টিকুলার মানুষের জন্য লিখবেন, হইতে পারে তারা ইউনিভার্সিটি স্কলার্স, তাদের জন্য লিখতে পারেন, অথবা আপনি এটা লিখতে পারেন কোনো ইঞ্জিনিয়ারদের জন্য, অথবা আপনি লিখতে পারেন কোনো ডাক্তারদের জন্য। ঠিক আছে, এই অডিয়েন্সটা কি থাকতে হবে, স্পেসিফিক থাকতে হবে। Purpose of technical report উদ্দেশ্য কি, to inform about technical processes or results, to analyze and interpret technical data, to recommend actions based on findings, to document research or project outcomes for future reference. মনে করেন আপনার এটা লেখার উদ্দেশ্য একটাই, যে একটা বিষয় মানুষজন জানে না, সেই বিষয়টা তাদেরকে অবগত করা, এই একটা হতে পারে। আর একটা হতে পারে যে অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করার সাহস পায় না বা আগ্রহ পায় না, কিসের কারণে, যদি ভুলভ্রান্তি হয়। এখন আপনি তাদের হারবিঞ্জার হিসেবে কাজ করতে পারেন, অগ্রদূত হিসেবে কাজ করতে পারেন। তবে আপনার যে রিপোর্টটা 100% ঠিক হবে তা কিন্তু না। আপনি এরকম করতে পারেন যে আপনি এটা শুরু করতে পারেন, পরবর্তীতে যারা আছে তারা আপনার এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে ভবিষ্যতে, যে ইনি এই কাজটা করেছিল, আমি তার রেফারেন্স হিসেবে আমি এই কাজটা এখন করতে চাচ্ছি। এটাই হচ্ছে টেকনিক্যাল রিপোর্টের পারপোজ। In short, a technical report is a formal and systematic way of communicating technical information, ensuring that the reader can understand and act upon it effectively. So, technical report is writing in a systematic way that follow the flow of the incidents or events or facts, যেটা বিভিন্ন মানে ঘটনা অথবা প্রবাহকে কি করে, ফলো করে, একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, মানে একটার সাথে একটা কি থাকে, ইন্টারকানেক্টেড থাকে। এটাই হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট। আচ্ছা, পরীক্ষার জন্য, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড ফর্মস অফ সেমিস্টার পেপারস এন্ড থিসিস। First of all, there is a basic difference between semester paper and thesis paper. আমি যদি একটু সংক্ষেপে বলি, আপনারা সহজে ব্যাপারটা বুঝতে পারবেন। সেমিস্টার পেপার যেটা আপনার একটা কোর্স শেষে দেওয়া হয়। মনে করেন আমি একটা ইংলিশ কোর্স, এটা করানো শেষ, আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম। কিসের জন্য দিলাম? আপনি কতটুকু এই কোর্সটা বুঝতে পারছেন, অথবা এই কোর্সটা নিয়ে আপনি কতটুকু ভেবেছেন, বা এই কোর্সটা আপনার কাছে কতটুকু সহজ মনে হইছে, এইটা যাচাই করার জন্য আপনাকে যে আমি অ্যাসাইনমেন্ট দিই, এটাকে বলা হয় সেমিস্টার পেপার। এবং থিসিস পেপার হচ্ছে সেইটা, যেটা ৩ বা ৩.৫ বা ৪ বছর পর আপনাদেরকে ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট কর্তৃক দেওয়া হবে একটা টপিকের উপর, সেই টপিকটাকে আপনি বিশদভাবে আলোচনা করবেন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম,
থিসিস পেপার এবং সেমিস্টার পেপার উইথ বেসিক ডিফারেন্সটা হচ্ছে সেমিস্টার পেপারটা একটা কোর্স শেষে দেওয়া হয়, হতে পারে 6 মাসের একটা টার্ম সেটার পর, কিন্তু থিসিস পেপারটা দেওয়া হয় আপনার গ্রাজুয়েশনের পর, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে আপনার এই থিসিস পেপারটা করা লাগবে, অথবা আপনার পিএইচডি কমপ্লিট করতে গেলে একটা টপিকের উপর বিশদভাবে কাজ করা লাগবে, এটাকে বলা হবে থিসিস পেপার। সুতরাং সেমিস্টার পেপারস আর অ্যাসাইনমেন্ট গিভিং ডিউরিং এ কোর্স অর সেমিস্টার টু অ্যাসেস স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস। আপনি কোর্স শেষে কি বুঝলেন এইটাকে যাচাই করার জন্য যে একটা আপনার উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এটাকে বলা হয় সেমিস্টার পেপারস। দে আর ইউজুয়ালি শর্টার দ্যান থিসিস, এবং তার মূলত থিসিসের চেয়ে ছোট হয়, বাট স্টিল রিকোয়ার স্ট্রাকচার্ড একাডেমিক রাইটিং। কিন্তু একটা থিসিস পেপার যে আঙ্গিকে লেখা হয়, একটা সেমিস্টার পেপার সেই আঙ্গিকেই লেখা হয়। স্ট্যান্ডার্ড ফর্মস আর স্ট্রাকচার অফ সেমিস্টার পেপার, এর ফর্মটা কি হবে? প্রথমে একটা টাইটেল পেজ থাকবে টেকনিক্যাল রিপোর্টের মতো। প্রথম ওই পেজে আপনি টপিকের নাম দিয়ে লেখা থাকবে, আপনার নাম, আপনার ডিপার্টমেন্ট, আপনার রোল নাম্বার, কোর্স কোড কি, এবং অন্য পাশে দেওয়া থাকবে কাকে আপনি এটা সাবমিট করতেছেন এবং তার ডেজিগনেশন কি, পদবি, এটা abstract or summary, a brief overview of the paper। আপনি ওই সংক্ষেপে একটা সামারি লিখবেন যে now the work of my অথবা the assignment of today's is the strategies of reading skill। So now I am going to talk about the basic strategies or main strategies of reading skills like skimming, scanning, inferring, তারপর predicting। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি আলোচনা করবেন। তার মানে এখান থেকে কিন্তু যে টিচার বা হচ্ছে যে সুপারভাইজার সে কিন্তু সংক্ষেপে বুঝতে পারবে সহজে যে আপনি আসলে মূলত এই পেপারে রিডিং স্কিল অথবা রিডিং স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করতেছেন। ইনক্লুডস পারপোজ, মেথোডোলজি, মেইন ফাইন্ডিংস এন্ড কনক্লুশন। টেবিল অফ কন্টেন্টস, এর কি টেবিল অফ কন্টেন্টস কি থাকবে? লিস্ট, সেকশনস এন্ড পেজ নাম্বারস। আপনি যখন অ্যাসাইনমেন্টটা করবেন তখন ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজে আপনার জিনিসগুলো থাকবে যে আপনি ইন্ট্রোডাকশন কত পেজে লিখতেছেন, আপনার লিটারেচার রিভিউ কোন পেজে লিখতেছেন, অর্থাৎ যে টপিক থাকবে সেই টপিকের একটা আপনার পেজ নাম্বার থাকবে যে এই পেজে আমি এই কাজটা করেছি। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি থাকবে? ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট অফ দ্য টপিক, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অর রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন এটার যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, এটা যদি কোনো প্রবলেম থাকে বা হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে যেটা আপনি মনে করেন যে না আমি এই কাজটা করতে গেলে এই সব প্রশ্নগুলো সম্মুখীন হব, you you can add them in your semester papers or assignment। Objectives and significance of the study, scope and limitation। লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউ হচ্ছে এটা সাধারণত সাহিত্যে করা হয় বা একাডেমিক যে ক্ষেত্রে সেইটা। আচ্ছা, লিটারেচার রিভিউ হচ্ছে আপনার আগে যারা এই টপিকের উপর কাজ করছে তাদের আপনি অ্যাকনলেজ করলেন যে আমার আগে শেখ নাসির এই টপিকে কাজ করছে, তারপর হচ্ছে শেখর রয় অমিত এই বিষয়ের উপর কাজ করছে, তাই না? এখন আমি চাচ্ছি তারা একটা জিনিসের উপর কাজ করেনি, সেটা হচ্ছে গ্যাপটা খুঁজে বের করলেন কোনটার উপর এখনো কাজ হয় না, আপনি ওইটার উপর কাজ করতেছেন, ঠিক আছে? এটাকে বলা হবে আইডেন্টিফিকেশন অফ রিসার্চ গ্যাপস। অর্থাৎ রিসার্চ করার ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা খুঁজে বের করে আপনি তার উপর কাজ করতেছেন। আচ্ছা, মেথোডোলজি অর অ্যাপ্রোচ, ডেসক্রিপশন অফ রিসার্চ মেথডস, ডেটা কালেকশন, অ্যানালিসিস। আপনি কোন উপায়ে ডেটা কালেক্ট করছেন, কোন উপায়ে এগুলো অ্যানালিসিস করছেন সেই জিনিসটা আপনি লিখবেন। আর ক্যান ইনক্লুড এক্সপেরিমেন্ট, সার্ভেস, কেস স্টাডিজ অর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আপনি কোন থিওরির আন্ডারে করতেছেন বা এটা কি আপনি কোনো সার্ভে আকারে করছেন কিনা কারো কাছে, যে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ফিল আপ কন্টেন্টস, লিস্ট, সেকশন। আচ্ছা, এটা তো আচ্ছা, রেজাল্টস অর ফাইন্ডিংস, প্রেজেন্টেশন অফ রিসার্চ আউটকামস, দেন ইউজ টেবিল, চার্টস এন্ড গ্রাফস ফর ক্লারিটি, and these have already been discussed in previous topic, technical report। ডিসকাশন অর অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অফ রেজাল্টস, আপনি কোন রেজাল্টটা পেয়েছেন তার ব্যাখ্যা, কম্পারিজন অফ এক্সিস্টিং লিটারেচার, আপনার যে আগের যে সাহিত্যটা ছিল তার সাথে এইটা আপনি কম্পেয়ার করলেন যে এই দিক থেকে এইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ইনসাইটস এন্ড ইমপ্লিকেশনস। আচ্ছা, কনক্লুশন, সামারি অফ কি ফাইন্ডিংস, রিকমেন্ডেশনস, রিফ্লেকশন অর রিসার্চ সিগনিফিকেন্স, এগুলো সবই কিন্তু ডিসকাস করা হয়েছে কোথায়? আপনার টেকনিক্যাল রিপোর্টে। রেফারেন্সেস অর বিবলিওগ্রাফি, আপনি এটা কোন স্টাইলে করছেন, এপিএ স্টাইলে অথবা এমএলএ স্টাইলে অথবা শিকাগো স্টাইলে। যে এপিএ স্টাইলে মূলত মনে করেন লিখতে হয় একভাবে, এমএলএ স্টাইলটা লিখতে হয় একভাবে, তাই না?
যেমন এপিএ স্টাইলে পেজ নম্বর দিতে হয়, উপরে এমএলএ স্টাইলে দিতে হয় আপনার নাম সহ পেজ নম্বর, এইভাবে আর কি। আচ্ছা, এবার আমরা পড়বো থিসিস অর ডিসার্টেশন। A thesis is more expensive research project typically submitted at the end of an undergraduate, master's or doctoral program। যেটা আমি বলছি যে আপনার মনে করেন 3.5 বছরের যে কোর্স বা 4 বছরের আপনার যে বিএসসি কোর্স, এই কোর্সের শেষ টার্মে অর্থাৎ 3 টু টার্মে অথবা 4 টু টার্মে আপনাকে একটা টপিকের উপর বিশদভাবে আলোচনা করতে হবে। যেহেতু আপনার কম্পিউটার সায়েন্সে আছে, অথবা কোনো সফটওয়্যারের উপর কাজ করা লাগতে পারে, অথবা কোনো একটা প্রজেক্ট করা লাগতে পারে। হ্যাঁ, এইটা আপনি বিশদভাবে আলোচনা করবেন ওই টপিকটা, এবং ওই টপিকে আপনি থাকবেন বস। যেটা আপনি পরবর্তীতে কি করতে পারবেন, শো করতে পারবেন যে আমি নিজে এই রিসার্চটা করছি, এটা পাবলিকেশন করবো আমি। আচ্ছা, it demonstrates the students' ability to conduct independent research and contribute knowledge to their field। এবং এটা সাহায্য করবে আপনার অ্যাবিলিটি বাড়াতে। আপনি রিসার্চ অ্যাবিলিটি আপনার কতটুকু, আপনার চিন্তা ভাবনা এটা কত দূর, বা আপনি কিভাবে কি উদ্ভাবন করতে পারবেন সেইটা। এটা কিন্তু সেম ফরম্যাট, দেখেন টাইটেল পেজ আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, বলছি যে সেমিস্টার পেপার এবং আপনার থিসিস পেপারের সেম জিনিস। দেখেন সব সেম একদম, কোথাও কোনো অমিল নাই। জাস্ট একটা হচ্ছে আপনার পরিধিটা ছোট, একটা হচ্ছে পরিধি বড়। এই হচ্ছে দুইটা ব্যাপার। গতবার মনে হয় টার্ম ফাইনালে আমি হচ্ছে আপনাদের না, আপনাদের সিনিয়রদের থিসিস পেপার অথবা সেমিস্টার পেপার দিয়েছিলাম। তো গতবার যেটা দিয়েছিলাম এবার তার উল্টাটাও, সুতরাং আলাদাভাবে এটা কিন্তু সাজেশন দেওয়ার দরকার আর হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনারা দুই একজন হচ্ছে মাইক আনমিউট করেন, ঠিক আছে? সিয়ার। জি স্যার। আচ্ছা, যেটা বোঝানো হলো আর কি বা দেখানো হলো, এটা মোটামুটি আর কি তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। আচ্ছা, একটা ব্যাপার কি এখন, যে মানে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নাই। এখন কথা হচ্ছে, আপনাদের যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে এটা আমাকে জানাবেন। ঈদের পরে আমি যে বলছিলাম, আপনি হয়তোবা গত ক্লাসে ছিলেন না, এসিআর বা অন্যান্য ছিল, আমি বলেছিলাম যে নেক্সট যে বৃহস্পতিবার প্রথম ক্লাসটা সেটা আমি নিব, ল্যাব ক্লাস যেটা। এবং সেইখানে আমি জি আপনাদের যে রিডিং টেস্ট, কারণ একটা অ্যাসাইনমেন্ট দিলে 40 মার্কের, সেটা আপনারা হয়তোবা ভালোভাবে করতে না পারলে দেখা গেল আপনাদের মার্কসের উপর হ্যাম্পার হলো। সেই দিক বিবেচনা করে আমি হচ্ছে আপনাদের রিডিং টেস্ট, অর্থাৎ যে টেক্সট দিছি, দুইটা পাইছেন তো, তাই না? এইটা দেখে জি দেখে, স্যার, দিয়ে দিচ্ছি গ্রুপে। এটা দেখে দেখে ক্লাসে পড়বেন সুন্দরভাবে, এবং যেটা যা উচ্চারণ সেটা সেভাবে পড়বেন। হয়তো পারে এখানে আপনারা অনেকে 20-এ 20 পেতে পারেন, অনেকে 18 পাবেন, আবার অ্যাসাইনমেন্টে অনেকে 15 বা 16 বা 18 পেতে পারেন, সেই ক্ষেত্রে 35-36 পরে 40-এ আপনাদের কিন্তু রেজাল্টটা সবারই ভালো হবে। কিন্তু যদি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে অনেকে দেখা গেল হইলো না, ভালোভাবে লিখতে পারলো না, তো সেই ক্ষেত্রে দেখা গেলো 40-এর 25, 30 বা 20 পেলো, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে আর কি ভালো রেজাল্ট করার। তো এই কারণে কিন্তু আপনাদের দিক বিবেচনা করেই আমি টেক্সটটা দিছি। তো এই জিনিসটা আপনাদের প্রেজেন্ট করতে হবে, এবং একটা জিনিস কি, দুইটা টেক্সটই আপনাদের পড়তে হবে। আমি দৈবভাবে দিতে পারি যে আপনি এইখান থেকে এই টেক্সটটা এখান থেকে পড়েন, অথবা আর একটা করা যায়, আর আপনারাই মতামত দেন যে আমি কি দুইটা লটারি করব, যে একটাতে টেক্সট থাকবে আর একটাতে থাকবে। এবার মনে করেন যে যাবে সে লটারি ধরেই যাবে, যে তা না হলে দেখা গেল অনেকে ভাববে যে স্যার আমারে বড় টেক্সটটা দিল আর ওকে ছোট টেক্সটটা দিল, এটা আপনাদের ভিতরে আমার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসবে। তো যদি লটারি সিস্টেম করি যে দুইটা থাকবে, যার যেটা ভাগে উঠবে সে সেইখান থেকেই পড়বে আর কি, সেই টেক্সটটা পড়বে, এটা ভালো হয় না নাকি? স্যার হয়, ভালো হয়, এটাও ভালো হয়। বাকিরা একটু মতামত দেন। জি, বাকি একটু বলুক তাহলে স্যার, আপনার যেটা বাকিরা ভালো সবাই মনে বলুক। হয় সেটা করেন, মানে হ্যাঁ, যদি লটারি করেন, যদি এটা ভালো মনে হয় তাহলে করেন। আর যদি, হ্যাঁ, এটা এটা ঠিক বলছেন। হ্যাঁ, একটা একটা জিনিস কি, গোপাল চন্দ্র, দেখেন দুইটা টেক্সট আছে, একটা হচ্ছে 8 পেজের টেক্সট, আরেকটা হচ্ছে 2 পেজের টেক্সট। হ্যাঁ, তো সাধারণত 2 পেজের টেক্সট পড়তে একটু সময় লাগবে, 8 পেজের টেক্সট পড়তে একটু কম সময় লাগবে, তাই না? তো এখন যদি এরকম হয় যে না স্যার পার্সিয়াটি করতেছে, ও ও স্যারের ভালো স্টুডেন্ট, বা সিআর কে স্যার ভালো জানে, ওকে ছোট টেক্সট পড়তে দিছে, আমাকে বড় টেক্সট দিছে কেন, যার কারণে কিন্তু একটু মনে করেন মনোমালিন্য হতে পারে। তো সেই ক্ষেত্রে লটারির মাধ্যমে গেলে ইকুয়ালি হবে, যে যার ভাগে যেটা পড়ে আর কি।
এটা ভালো হয় মনে হয়, তাই না? এটাই ভালো হবে, তাহলে আর কারোর আর ক্ষোভ থাকবে না। হ্যাঁ, কারো পক্ষে হবে না, বায়াসনেসও কাজ করবে না, তাই না? আচ্ছা, এই একটা বিষয় গেল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের প্রেজেন্টেশন খারাপ হয়েছে তারা ওই দিনই আবার হচ্ছে তারা চাইলে প্রেজেন্টেশন দিতে পারেন, অথবা যারা দেনই নাই তারা ওই দিন দিবেন, কারণ এটা কিন্তু ফাইনাল অ্যাসেসমেন্ট, ক্লাসেই শেষ হবে। ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু এটা নেওয়ার আর ওয়ে থাকবে না, আপনাদেরই সমস্যা হবে, কিছু হবে না। সুতরাং যারা এরকম বাকি আছেন তারা একটু চেষ্টা করবেন যেন নেক্সট ক্লাসে মানে বৃহস্পতিবার এটা দিতে পারেন, তাহলে আমরা একসাথে ওই দুইটা শেষ করব। এবং যারা প্রথম সিটি এবং দ্বিতীয় সিটি দিছেন আশানুরূপ মার্কস হয় না বা ভালো সিটি দিতে পারেন নাই, সিআর তো সেকেন্ড সিটি দেন নাই এবং প্রথমটাতে একটু মার্কস কম পেয়েছেন, তো আপনারা আপনাদের হচ্ছে ঈদের ভিতরে মানে ঈদের মধ্যে আপনারা একটু জানাবেন কয়জন আবার সিটিটা দিতে চান, তাহলে আমি সেই টপিকটা দিয়ে দেবো বন্ধের ভিতর, আপনারা সেই টপিকটা পড়ে সুন্দরভাবে সিটিটা দিতে পারবেন। আমি চাই আপনারা সবাই ভালো রেজাল্ট করেন, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে কয়জন দিতে আগ্রহী এবং কোন টপিকের উপর দিবেন এটা আমি সেই হিসেবে কাজ করতে পারবো, কারণ এখানে তো পড়তে হবে আপনার, আমি পরীক্ষা নিব। বুঝতে পারছেন সিয়ার? জি স্যার। আচ্ছা, সুতরাং আপনারা হচ্ছে এই জিনিসটা ঠিক করে ভেবেন উইদিন 2 days, কাল এবং পরশুর ভিতর, যে কে কে সিটি দিতে আগ্রহী। আরেকটা বিষয়, মিড টার্মের যে ব্যাপারটা, আমি মার্কসটা তো দিয়ে দিছি, অনেকে মনে করেন 3-4ও পাইছে, 5-6, যেটা দ্বারা আপনি একটা ভালো রেজাল্ট কখনোই করতে পারবেন না। অনেকে 20-20ও পেয়েছে। সুতরাং আমি এর একটা ডেট ঈদের পরে দিব, আপনাদের এবং সিভিল দুই দিনের একই দিনে এক জায়গায় বসে একটা পরীক্ষা নিব। সেই ক্ষেত্রে আমাকে জানাবেন সিআর কে কে মিড টার্মে খুবই খারাপ করছে এবং আবার কি পরীক্ষাটা দিতে চায়, এটাও আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ওকে তাহলে আমার ওকে ক্ষেত্রে সুবিধা হবে যে কোয়ান্টিটি কতজন দিতে এটা আমার কি করার, কারণ আমার মার্কস গুলো যদি আমি ফাইনালি সাবমিশন করে দিই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আপনাদের আর কিছুই করা থাকবে না, আমারও থাকবে না। হ্যাঁ, তো জি যতদূর স্যার। আমার হাতে আছে আমি চাই আপনারা সেই পর্যন্ত সেফে থাকতে পারেন, মানে আমার দিক থেকে আর কি, যে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমারও ভালো লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে এটা জানাবেন, একটু দায়িত্ব নিয়ে জানাবেন সিয়ার, বুঝতে পারছেন? জি যে জি 2 স্যার। দিনের জি ভিতর জি স্যার। সিটি দিতে চাই আবার, আমি সিটির মার্কসটা সেকেন্ড সিটির মার্কসটা আমি হচ্ছে কালকের ভিতর দিয়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে সিটি এবং হচ্ছে মিড এটা একটু লিস্ট করে আমাকে একটু দিবেন কষ্ট করে, ওকে? স্যার বলছি প্রেজেন্টেশনটা ওকে স্যার। কি 3 মিনিটের থাকবে? 3 মিনিট না, 2.5 মিনিট ছিল না, 2.5 মিনিটই থাকবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এখন অ্যাটেন্ডেন্স নিই, হ্যাঁ? আচ্ছা, ID 1 স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি স্যার। অ্যাটেন্ডেন্স। দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, মিম 9 মিডের মার্কস তো দেখিনি আপনাদের, আমি দিয়েছি না এসিআর আপনার কাছে, আপনি দেননি কোনটা স্যার? মিডের মার্কস? আপনি তো তখন ছিলেন না, এসিআর এর কাছে দিয়েছিলাম। জি স্যার, এই যে জি স্যার পেয়ে গেছে স্যার, সবাই পেয়ে গেছে। তা 09 না মিনি নাকি পাইনি আর কি, তাই আপনারা একটু দেখেন। স্যার পাওয়ার তো গ্রুপে কথা স্যার। দেওয়া আছে, চেক করলে পেয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা একটু আবার একটু তাকে করেন, ঠিক আছে? ওকে, ID 1। স্যার, স্যার আরেক জি স্যার। স্যার ID 2 হ্যাঁ পেয়েছেন? বলেন গোপাল চন্দ্র দাস। হ্যাঁ বলেন, সমস্যা নাই। স্যার আমি বলতেছিলাম যে যেটা প্রথম যে সিটিটা নিয়েছিলেন এটাতে যাদের খারাপ হয়েছে এটা হ্যাঁ, কি আবার দিতে হবে? আবার দিতে না, মনে করেন যারা মার্কস মানে আমি তো সিটি একটা কাউন্ট করব আর কি, দুইটা নিচে একটা কাউন্ট করব, যেটা ভালো হয়েছে সবচেয়ে সেটা কাউন্ট করব। এখন যাদেরই দুইটা সিটি খারাপ হয়েছে বা একটা সিটি খারাপ হয়েছে একটা দেয়নি, তাদের জন্য আমি এই অপশনটা রাখছি। আসলে অপশন রাখা যায় না, অন্য কেউ আপনাকে এই সুযোগটা দিবে না। হ্যাঁ, স্যার আপনি দিবেন না তো দিবে কে? সুতরাং হ্যাঁ, আমি এই অপশনটা রাখছি, এখন আপনাদের উপর নির্ভর করে আপনারা হচ্ছে ভালোভাবে এটা একটু দেখেন, হ্যাঁ? জি স্যার। আর স্যার আরেকটা কথা হচ্ছে আপনি যে লাস্ট ঈদের পরে যেটা রেডিং মানে স্কিলটা নিতে চাচ্ছেন এটা কি দেখে দেখে বলতে হবে নাকি না দেখে বলতে হবে? না না না, ওই যে টেক্সট আপনারা প্রিন্ট আউট করবেন, ওটা দেখে দেখে বলতে হবে, ওটা না দেখে না, দেখে দেখে। আমি পড়তে বলবো যে এখান থেকে পড়েন, আপনারা ওইখান থেকে পড়বেন। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আমি অ্যাটেন্ডেন্স নিব না? আপনি তো পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ? জি স্যার পাঠিয়ে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। জি স্যার। ওকে, তাহলে আই উইল এন্ড দ্য ক্লাস। ভালো থাকবেন, ওকে। ভালো জি স্যার। করবেন, ঈদ মোবারক, হ্যাঁ? ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক।